আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটির টাইটেল আণবিক অরবিটাল তত্ত্ব, ইংলিশে বলা হয় মলিকুলার অরবিটাল থিওরি, সংক্ষেপে বলা মট। আণবিক অরবিটাল তত্ত্ব নিয়ে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অনেক স্টুডেন্টের মধ্যেও একটা কনফিউশন আছে। তারা বুঝতে পারে না যে আণবিক অরবিটাল তত্ত্বতে এক্স্যাক্টলি আসলে কি কি বলা হয়েছে। যোজনী বন্ধন তত্ত্ব, আণবিক অরবিটাল তত্ত্ব, লুইস তত্ত্ব, ভ্যালেন্স শেল, ইলেকট্রন পেয়ার রিপালশন তত্ত্ব, এই তত্ত্বগুলো সম্পর্কে যদি আমরা ক্লিয়ার কনসেপ্ট না রাখতে পারি, তাহলে সংকরণ নিয়ে যে আমাদের মধ্যে একটা ভীতি আছে, এই ভীতিটা রয়েই যাবে। সংকরণ পড়তে গেলে আমাদের স্পেশালি যোজনী বন্ধন তত্ত্ব ও আণবিক অরবিটাল তত্ত্ব সম্পর্কে একদম আমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। ইতিমধ্যে আমি যোজনী বন্ধন তত্ত্ব নিয়ে একটা ডিটেলস ভিডিও নিয়ে এসেছি। তোমরা যারা ভিডিওটা দেখোনি, এই ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আজকে আমরা এই ভিডিওতে আণবিক অরবিটাল তত্ত্ব সম্পর্কে তোমাদের একদম একটা ক্লিয়ার ধারণা দেব। আশা করি আজকের এই ভিডিও শেষে তোমাদের আণবিক অরবিটাল তত্ত্ব নিয়ে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না। হয়তোবা ভিডিওর লেন্থটা একটু বড় হবে, তোমরা ধৈর্য ধরে ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি ইনশাল্লাহ এই তত্ত্বটা একদম তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা। আণবিক অরবিটাল তত্ত্ব, সংক্ষেপে বলা হয় মট। আণবিক অরবিটাল তত্ত্ব দুজন বিজ্ঞানী দিয়েছে, বিজ্ঞানী হুন্ট ও মুলিকান নামক দুজন বিজ্ঞানী 1930 সালে আণবিক অরবিটাল সম্পর্কে যে মতবাদ প্রকাশ করেন, সেই মতবাদকে আণবিক অরবিটাল তত্ত্ব বলা হয়। হুন্ট ও মুলিকান যে আণবিক অরবিটাল তত্ত্ব দিয়েছে, সেই তত্ত্ব সম্পর্কে তোমাদের বই পুস্তকে দেখবা অনেকগুলো লাইন লেখা আছে। সেই লাইনগুলোর মধ্যে ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো আছে, সেই পয়েন্টগুলো আজকে আমরা এই ভিডিওতে তোমাদের দেখাবো যে আণবিক অরবিটাল তত্ত্ব মানে এক্স্যাক্টলি কোন পয়েন্টগুলো আমাদের বুঝাইছে। আণবিক অরবিটাল তত্ত্ব বোঝার আগে আমাদের একটু দুইটা টার্ম সম্পর্কে একদম ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার। একটা হচ্ছে পারমাণবিক অরবিটাল, ইংলিশে বলা হয় অ্যাটমিক অরবিটাল। আর আমাদের আরেকটা টার্ম সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, সেটা হচ্ছে আণবিক অরবিটাল, ইংলিশে বলা হয় মলিকুলার অরবিটাল বা অরবিটাল, যেটাই বলো। তাহলে আমরা বললাম আণবিক অরবিটাল তত্ত্ব বুঝতে গেলে আমাদের দুইটা অরবিটাল সম্বন্ধে ধারণা থাকতে হবে। একটা হচ্ছে পারমাণবিক অরবিটাল, একটা হচ্ছে আণবিক অরবিটাল। পারমাণবিক অরবিটাল কি? পরমাণুতে যে অরবিটালগুলো বিদ্যমান থাকে তাকে পারমাণবিক অরবিটাল বলে, সংক্ষেপে এও লিখবো আমি। পরমাণুতে যে অরবিটালগুলো বিদ্যমান তাকে বলা হয় পারমাণবিক অরবিটাল, সংক্ষেপে আমরা এও বলবো অ্যাটমিক অরবিটাল। পরমাণু কি? পর্যায় সারণীতে যে 118টা মৌল আছে, প্রতিটা মৌলই হচ্ছে পরমাণু। যেমন হাইড্রোজেন একটা পরমাণু, হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস করলে পাই আমরা 1s অন। এই যে 1s বা কোনো একটা পরমাণু যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s 2s 2p 3s, এগুলোকে বলি আমরা পারমাণবিক অরবিটাল। তাহলে আণবিক অরবিটাল কি? অণুর মধ্যে যে অরবিটাল বিদ্যমান থাকে তাকে আণবিক অরবিটাল বলে। আণবিক অরবিটালকে সংক্ষেপে আমি এমও বলবো, মলিকুলার অরবিটাল। তাহলে আমরা কি বললাম? অণুর মধ্যে যে অরবিটালগুলো বিদ্যমান থাকে তাকে মলিকুলার অরবিটাল বলে। যেমন আমরা এখানে পরমাণুগুলো পাচ্ছি, আমরা পরমাণু যদি একাধিকভাবে লিখি, যেমন H2 O2 Cl2, এগুলোকে বলি আমরা অণু। তা অণুর মধ্যে যে অরবিটাল পাচ্ছি সে অরবিটালকে বলবো আমরা আণবিক অরবিটাল। আর পরমাণুতে যে অরবিটালগুলো থাকে তাদেরকে আমরা বলবো পারমাণবিক অরবিটাল। আশা করি এই দুটো টার্ম তোমরা বুঝতে পারছো। এখন আমরা শুরু করব যে আণবিক অরবিটাল তত্ত্বে কি কি পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো তোমরা আশা করি এখন ক্লিয়ারলি বুঝতে পারবে ইনশাল্লাহ। তা পরমাণুতে যে অরবিটালগুলো থাকে তাকে বলা হয় পারমাণবিক অরবিটাল, অণুতে যে অরবিটালগুলো থাকে তাকে বলা হয় আণবিক অরবিটাল। এখন দেখো আণবিক অরবিটাল তত্ত্বের প্রথম যে কথা, পরমাণুগুলো সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে
যুক্ত হয়ে অণু গঠন করে, অণু গঠন করে। হাইড্রোজেন, তাহলে পরস্পর যখন হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন যুক্ত হবে তখন হবে H2, ক্লোরিন প্লাস ক্লোরিন যুক্ত হয়ে হবে Cl2, অক্সিজেন প্লাস অক্সিজেন, দুইটা অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে হবে O2। তাহলে দেখো খেয়াল করে এই যে H2 Cl2 O2 প্রতিটার মধ্যেই সমযোজী বন্ধন আছে, যেহেতু প্রতিটাই পরমাণু এখানে অধাতু অধাতু, আর অধাতু অধাতুর মধ্যে যে বন্ধন সেটা বলি সমযোজী বন্ধন, যুক্ত হয়ে কি গঠন করেছে অণু, এগুলো হচ্ছে অণু। তা বলেছে পরমাণুগুলো সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে অণু গঠন করবে। এখন দেখো এই আণবিক অরবিটাল তত্ত্ব আমরা বুঝতেছি, এগুলোকে বলি আমরা পারমাণবিক অরবিটাল। তার মানে পারমাণবিক অরবিটালগুলো আস্তে আস্তে বিলুপ্ত হবে, লোপ পাবে, লোপ পেয়ে এইরকম আণবিক অরবিটাল তৈরি হবে, আণবিক অরবিটাল তৈরি হবে। অর্থাৎ পারমাণবিক অরবিটাল মানে sp,d,f এগুলো লোপ পাবে, এগুলো লোপ পেয়ে আণবিক অরবিটাল তৈরি হবে। অর্থাৎ এখানে sp,d,f লোপ পাবে, এখানে মলিকুলার অরবিটাল তৈরি হবে। সেকেন্ড কথা হচ্ছে সমশক্তি সম্পন্ন বা প্রায় সমশক্তি সম্পন্ন পারমাণবিক অরবিটাল যুক্ত হয়ে আণবিক অরবিটাল তৈরি করবে। তাহলে আমরা কি বললাম, সমশক্তি সম্পন্ন বা প্রায় সমশক্তি সম্পন্ন বা প্রায় সমশক্তি সম্পন্ন পারমাণবিক অরবিটাল যুক্ত হয়ে আণবিক অরবিটাল তৈরি হবে। অর্থাৎ 1s আমরা জানি একটা অরবিটাল, 1s অরবিটালের সাথে যদি আমরা 2p অরবিটাল নেই, আমরা জানি 1s অরবিটালের শক্তি কম, 2p অরবিটালের শক্তি বেশি। কারণ আমরা জানি নিউক্লিয়াসের কাছাকাছি শেলের শক্তি কম, নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া যায় তাদের শক্তি তত বেশি হয়। তার মানে 1s অরবিটালের শক্তি কম, 2p অরবিটালের শক্তি বেশি। তাই এখানে বলছে সমশক্তি সম্পন্ন বা প্রায় সমশক্তি সম্পন্ন যে অরবিটালগুলো যুক্ত হয়ে আণবিক অরবিটাল তৈরি হবে। তার মানে এদের মধ্যে সমযোজী বন্ধনের মাধ্যমে মলিকুলার অরবিটাল তৈরি হবে না। যদি আমরা বলি যে 2p প্লাস 3d অরবিটাল, এদের মধ্যে আণবিক অরবিটাল তৈরি হবে না। তাহলে কিভাবে তৈরি হবে, আমরা যদি 1s এর সাথে 1s অরবিটাল নেই, হ্যাঁ এভাবে আণবিক অরবিটাল তৈরি হবে, কারণ 1s অরবিটালের শক্তি এবং 1s অরবিটালের শক্তি সমান। আমরা যদি বলি 2p অরবিটাল, হ্যাঁ এদের মধ্যে সমযোজী বন্ধনের মাধ্যমে আণবিক অরবিটাল তৈরি হবে, কারণ সমশক্তি সম্পন্ন পারমাণবিক অরবিটাল। আশা করি আমরা বুঝতে পারছি যে সমশক্তি সম্পন্ন পারমাণবিক অরবিটালগুলো মিক্সড হয়ে আণবিক অরবিটাল তৈরি করতে পারবে। শক্তি যদি ভিন্ন হয় তাহলে পারমাণবিক অরবিটালগুলো যুক্ত হয়ে কখনোই আণবিক অরবিটাল তৈরি হবে না। আশা করি এই দুটা আমরা পয়েন্ট বুঝতে পারছি। এখন আমরা সামনের দিকে যাব। এখন যে পয়েন্টটা আমরা লিখব এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ আণবিক অরবিটাল তত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এটা, n সংখ্যক পারমাণবিক অরবিটাল মিলে n সংখ্যক পারমাণবিক অরবিটাল মিলিত হয়ে n সংখ্যক আণবিক অরবিটাল উৎপন্ন করে। তাহলে কি বললাম, n সংখ্যক পারমাণবিক অরবিটাল মিলিত হয়ে n সংখ্যক আণবিক অরবিটাল উৎপন্ন করে। অর্থাৎ অ্যাটমিক অরবিটাল প্লাস অ্যাটমিক অরবিটাল, আমরা যদি পারমাণবিক অরবিটাল দুইটা নেই, তাহলে পারমাণবিক অরবিটাল যদি তুমি দুইটা নেও, সেখান থেকে মলিকুলার অরবিটাল তৈরি হবে হচ্ছে দুইটা সমসংখ্যক। অর্থাৎ যতগুলো আমরা অ্যাটমিক অরবিটাল নেব ততগুলোই মলিকুলার অরবিটাল তৈরি হবে। এখানে এই কথাটাই বলছে, n সংখ্যক পারমাণবিক অরবিটাল মিলিত হয়ে n সংখ্যক আণবিক অরবিটাল উৎপন্ন করে। 4 নম্বর পয়েন্টটাও গুরুত্বপূর্ণ, যতটি আণবিক অরবিটাল তৈরি হবে তার ঠিক অর্ধেক
তার ঠিক অর্ধেক সংখ্যক বন্ডিং অরবিটাল এবং বাকি অর্ধেক এন্টি বন্ডিং অরবিটাল। এন্টি বন্ডিং অরবিটাল এই পয়েন্টটাও খুবই গুরুত্বপূর্ণ। তো আমি কি বললাম, পারমাণবিক অরবিটাল মিলিত হয়ে যে আণবিক অরবিটাল তৈরি হচ্ছে সমান সংখ্যক, সেই সমান সংখ্যক আণবিক অরবিটালের মধ্যে যতটি আণবিক অরবিটাল তৈরি হবে তার ঠিক অর্ধেক সংখ্যক হবে বন্ডিং অরবিটাল এবং বাকি অর্ধেক সংখ্যক হবে এন্টি বন্ডিং অরবিটাল। অর্থাৎ এখানে আমরা যে অ্যাটমিক অরবিটাল দুইটা যদি নেই, তাহলে এখান থেকে যে আমরা মলিকুলার অরবিটাল পাবো, দুইটা যেহেতু নিয়েছে আমাদের অ্যাটমিক অরবিটাল, তাহলে মলিকুলার অরবিটাল হবে দুইটা, তার মধ্যে একটা হবে এটা হবে আমরা ধরলাম বন্ডিং অরবিটাল, আর একটা হবে এন্টি বন্ডিং অরবিটাল। এন্টি বন্ডিং অরবিটালগুলোকে স্টার দ্বারা প্রকাশ করা হয়। সাপোজ আমি এভাবে লিখলাম, তাহলে এন্টি বন্ডিং অরবিটালগুলোকে আমরা কীভাবে প্রকাশ করি একটু লিখে দিই স্টার দিয়ে। একটু পরে আমি এই জিনিসটা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে আশা করি তোমরা এই 4টা পয়েন্ট বুঝতে পারছো। আমি উদাহরণ দেবে একদম ক্লিয়ার করে দেব। এছাড়াও আরও কিছু পয়েন্ট আছে, তারপরে একত্রে আমি তোমাদের সব কিছু ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। 5 নম্বর, বন্ডিং অরবিটালের শক্তি কম এবং এন্টি বন্ডিং অরবিটালের শক্তি বেশি। অর্থাৎ যে আমরা আণবিক অরবিটাল পাচ্ছি তার ঠিক অর্ধেক বললাম বন্ডিং অরবিটাল এবং বাকি অর্ধেক বললাম এন্টি বন্ডিং অরবিটাল। বন্ডিং অরবিটালের শক্তি কম এবং এন্টি বন্ডিং অরবিটালের শক্তি বেশি। 6 নম্বর পয়েন্ট, ইলেকট্রন ভর্তির নিয়ম। অর্থাৎ পারমাণবিক অরবিটালে ইলেকট্রন প্রবেশের জন্য আমরা জানি 3টা নীতি আছে। একটা হচ্ছে আউবাউ নীতি, হুন্ডের নীতি এবং পাউলির অপবর্জন নীতি। তাহলে দেখো, এই যে আউবাউ নীতি, হুন্ডের নীতি, পাউলির অপবর্জন নীতি, এই যে 3টা নীতির উপর ভিত্তি করেই তো আমরা ইলেকট্রন পারমাণবিক অরবিটালে প্রবেশ করাই। মনে রাখবা, ইলেকট্রন ভর্তির নিয়ম যে 3টা আছে, পারমাণবিক অরবিটালে যেভাবে ইলেকট্রন প্রবেশ করে আণবিক অরবিটালেও ঠিক এই 3টা নীতি মেনেই নিম্ন শক্তি অরবিটাল পূর্ণ করে উচ্চ শক্তির আণবিক অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। এই 6টাই হচ্ছে আণবিক অরবিটালের মূল কথা। এখন আমি তোমাদেরকে একটি উদাহরণের সাহায্যে যে কথাগুলো বললাম সেটা আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করব। তাই আমি বললাম, কি বললাম বলো তো, যে পরমাণুগুলো যুক্ত হয়ে সমযোজী বন্ধনের মাধ্যমে অণু গঠন করবে। সমশক্তি সম্পন্ন বা প্রায় সমশক্তি সম্পন্ন পারমাণবিক অরবিটালগুলোই যুক্ত হয়ে আণবিক অরবিটাল তৈরি করবে। এন সংখ্যক পারমাণবিক অরবিটাল থাকলে এন সংখ্যক আণবিক অরবিটাল তৈরি হবে। এন সংখ্যক আণবিক অরবিটালের মধ্যে অর্ধেক হবে বন্ডিং অরবিটাল, অর্ধেক হবে এন্টি বন্ডিং অরবিটাল। বন্ডিং অরবিটালের শক্তি কম, এন্টি বন্ডিং অরবিটালের শক্তি বেশি। এছাড়া বললাম ইলেকট্রন ফিল আপের যে নীতি আছে 3টা, পারমাণবিক অরবিটালে যেভাবে ইলেকট্রন প্রবেশ করে শক্তির ক্রম অনুসারে আণবিক অরবিটালে ঠিক একই ওয়েতে ইলেকট্রন প্রবেশ করবে। এখন তোমাদের আমি একটা উদাহরণের মাধ্যমে আমি পুরো জিনিসটাকে তোমাদের একটু ব্যাখ্যা করে দেই। আণবিক অরবিটাল শক্তিমাত্রা গ্রাফের মাধ্যমে আমি তোমাদেরকে পুরো জিনিসটা একটু বুঝিয়ে দিতে চাচ্ছি। অর্থাৎ এনার্জি লেভেল ডায়াগ্রাম, এইদিকে আমি বুঝালাম এনার্জি ইনক্রিজ হচ্ছে অর্থাৎ শক্তির বৃদ্ধি, এনার্জি ইনক্রিজ, এবং এইদিকে আমরা দেখালাম এটা দ্বারা আমি কি বুঝাচ্ছি, এটা দ্বারা বুঝাচ্ছি একটা অরবিটাল, এবং এইটা দ্বারা আমরা বুঝাচ্ছি এনার্জি লেভেল, যাতে আমরা বুঝতে পারি যে এনার্জি কমতেছে না বাড়তেছে। তাহলে এই দুটা হচ্ছে 1s। সাপোজ আমি H2 মাধ্যমে ব্যাখ্যা করতেছি জিনিসটা, H2 অণুর মাধ্যমে পুরো জিনিসটা ব্যাখ্যা করে দিই। তাই এটা হচ্ছে 1s অরবিটাল, এটা একটা 1s অরবিটাল,
দেখো এই যে আমরা একটু এনার্জি লেভেলটা একটু তোমাদের দেখাই এভাবে। দেখো খেয়াল করে, এটা হচ্ছে 1s, এটা হচ্ছে 1s, তার মানে এটা হচ্ছে একটা হাইড্রোজেন পরমাণু, এটা একটা হাইড্রোজেন পরমাণু। তাহলে এটা হচ্ছে অ্যাটমিক অরবিটাল, অ্যাটমিক অরবিটাল, এবং এটা মানে বুঝেছি মলিকুলার অরবিটাল অর্থাৎ H2। তার মধ্যে এটা হচ্ছে বন্ডিং অরবিটাল, বন্ডিং অরবিটাল, এবং এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটাল। তা আমরা কি বললাম বলো তো, যে আমরা বললাম যে যতটি অ্যাটমিক অরবিটাল হবে ততটি মলিকুলার অরবিটাল হবে, তার অর্ধেক হবে বন্ডিং অরবিটাল, বাকি অর্ধেক হবে অ্যান্টি বন্ডিং অরবিটাল। যেহেতু দুইটা অ্যাটমিক অরবিটাল তাই দুইটা মলিকুলার অরবিটাল হয়েছে, একটা হবে বন্ডিং অরবিটাল, একটা হবে অ্যান্টি বন্ডিং অরবিটাল। বন্ডিং অরবিটালের শক্তি কম, এই জন্য এটা হচ্ছে আমাদের সাপোজ এনার্জি লেভেল, তার নিচে দেখাইছি। আর বললাম অ্যান্টি বন্ডিং অরবিটালের শক্তি বেশি, এই জন্য উপরে দেখাইছি। এখন দেখো তো, তা প্রথমে আমরা বললাম যে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি অরবিটালে যায়, তাহলে হাইড্রোজেন মানে পারমাণবিক সংখ্যা 1, ইলেকট্রন বিন্যাস 1s1, তাহলে প্রথম ইলেকট্রনটা এখানে যাবে বন্ডিং অরবিটালে। যেহেতু একটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকে, যেহেতু এই অরবিটালটা ফুলফিল হয়নি, সুতরাং পরের হাইড্রোজেনেরও একটা ইলেকট্রন কোথায় যাবে, এখানে যাবে। যেহেতু H2-তে একটা একটা করে দুইটা ইলেকট্রন ছিল, দুইটা ইলেকট্রন মিলে একটা অরবিটাল ফুলফিল হয়ে গেছে, তার মানে অ্যান্টি বন্ডিং অরবিটালে কি কোনো ইলেকট্রন যাবে না, যাবে না। এখন দেখো খেয়াল করে, এখান থেকে এখানে আসতে যতটুকু এনার্জি কমছে, এখান থেকে এখানে যেতে ততটুকু এনার্জি কিন্তু বাড়ছে। আমরা জানি শক্তির সাথে স্থায়িত্বের সম্পর্ক, স্থায়িত্বের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, এনার্জির সাথে স্টেবিলিটি সম্পর্ক ব্যস্তানুপাতিক, অর্থাৎ এনার্জি যত কম হবে তার স্টেবিলিটি তত বেশি হবে, আর এনার্জি যত বেশি হবে তার স্টেবিলিটি তত কম হবে। বাস্তব জীবনে তো তাই হয়, দেখবা যাদের টাকা পয়সা অনেক বেশি তারা কিন্তু অস্থির প্রকৃতির হয়, আর যাদের টাকা পয়সা একটু কম তারা দেখবা স্থির প্রকৃতি হয়। যত এনার্জি কম হবে তার স্টেবিলিটি তত বেশি হবে। বন্ডিং অরবিটালের কেন স্থিতিশীলতা বেশি, কেন বন্ডিং অরবিটালে যাবে, কারণ এখানে দেখো এনার্জি লেভেল ডায়াগ্রামে আমরা দেখতেছি এটা কিন্তু এনার্জি লেভেল ডায়াগ্রামের চেয়ে নিচে, তার মানে এটার এনার্জি কম, এই কারণে স্টেবিলিটি বেশি। যেহেতু যতটুকু এখানে শক্তি কমছে সেইটুকু শক্তি দ্বারাই এটা স্টেবিলিটি অর্জন করছে, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি স্টেবিলিটি এনার্জি। অর্থাৎ এইটুকু শক্তি যেহেতু কমে গেছে এনার্জি লেভেল থেকে, এইটুকুকে বলতে পারি স্থায়ীকরণ শক্তি, এইটুকুকে বলতে পারি আমরা স্থায়ীকরণ শক্তি। যেহেতু এনার্জি লেভেল থেকে অ্যান্টি বন্ডিং অরবিটালের শক্তি বেড়ে গেছে সম পরিমাণ, এখানে যতটুকু শক্তি কমবে এখানে ততটুকু শক্তি বাড়বে, এটাকে আমরা বলতে পারবো ডিস্টেবিলিটি এনার্জি, অর্থাৎ অস্থায়ীকরণ শক্তি। এটা হচ্ছে স্থায়ীকরণ শক্তি, এটা হচ্ছে অস্থায়ীকরণ শক্তি, অর্থাৎ এখানে শক্তি কম হওয়ার কারণে এর স্টেবিলিটি বেশি। এখান থেকে আমরা আরও কয়েকটা জিনিস ব্যাখ্যা করতে পারবো, অর্থাৎ হাইড্রোজেন এবং হাইড্রোজেনের মাঝে কিন্তু এরকম আমরা একক বন্ধন দিই। কেন একক বন্ধন দিই, অর্থাৎ কয়টা বন্ধন সংখ্যা আছে এটাও আমরা আণবিক অরবিটাল তত্ত্ব থেকে বলতে পারবো। কিভাবে, এটাকে বলা হয় বন্ধন ক্রম, বন্ধন ক্রম, ইংলিশে বলা হয় বন্ড অর্ডার। বন্ধন ক্রম নিয়ে আমি অলরেডি ভিডিও করেছি, তোমরা আই বাটন অথবা ডিসক্রিপশনের লিঙ্ক পাবা, তোমরা দেখে নিও। বন্ধন ক্রম কীভাবে বের করা হয়, নাম্বার অফ বন্ডিং অরবিটাল, নাম্বার অফ অ্যান্টি বন্ডিং অরবিটাল ডিভাইডেড বাই 2, অর্থাৎ কোনো একটা মৌলের ক্ষেত্রে তার বন্ডিং অরবিটালের ইলেকট্রন সংখ্যা মাইনাস অ্যান্টি বন্ডিং অরবিটাল ইলেকট্রন সংখ্যা ডিভাইডেড বাই 2 করলে তার বন্ড অর্ডার বের হয়। দেখো খেয়াল করে, আমরা যদি হাইড্রোজেনের বন্ড অর্ডার দেখি তাহলে কত হবে, বন্ডিং অরবিটালের ইলেকট্রন সংখ্যা কয়টা বলো তো, এখানে 2টা। অ্যান্টি বন্ডিং অরবিটালের ইলেকট্রন সংখ্যা নাই, যদি 3টা ইলেকট্রন থাকতো তাহলে কিন্তু এই দুটো পূর্ণ করে ওপরে যেত, আমরা বুঝতে পারছি। তাহলে 2 - 1 হতো, যেহেতু অ্যান্টি বন্ডিং অরবিটাল ইলেকট্রনে 2 - 0, 2 দ্বারা ভাগ করলে 1। এই জন্যই কিন্তু আমরা এই যে হাইড্রোজেনের মাঝখানে এই জন্য একক বন্ধন দিই। আমরা যদি নাইট্রোজেনের ক্ষেত্রে বের করতাম তাহলে কি হতো, নাইট্রোজেনের সর্বশেষ ইলেকট্রনটা কোথায় ঢুকছে, 2p3, 2p3 মানে এখানে 3টা অরবিটাল হতো, 3টা অরবিটালে একটা করে ইলেকট্রন ঢুকতো, তাহলে n2 যেহেতু বলিচ্ছি, তার মানে আরেকটা
যেহেতু নিম্ন শক্তিপূর্ণ হয়নি তাহলে অপোজিট স্পিনে ঢুকতো, তার মানে তিনটা মিলে 6টা ইলেকট্রন হতো। তাহলে বন্ড অর্ডারে এখানে কি হতো, বন্ডিং অরবিটালে ইলেকট্রন হতো 6টা, এন্টি বন্ডিং 0, তাহলে আমরা 2 দ্বারা ভাগ করলে পাইতাম 3। এই জন্য নাইট্রোজেনের মাঝে ট্রিপল বন্ধন দেওয়া হয়। তার মানে দেখছো আণবিক অরবিটাল তত্ত্ব থেকে কিন্তু আমরা বন্ধন ক্রম অর্থাৎ কোনো একটা অণুতে বন্ধন কি হবে, একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, এগুলো নিয়েও আমরা প্রেডিকশন করতে পারি। অর্থাৎ কোনো একটা অণু পৃথিবীতে আছে কি না সেটাও আমরা বন্ড অর্ডার থেকে বুঝতে পারি। বন্ড অর্ডার যদি 0 হয় তার মানে ওই অণুটি পৃথিবীতে নেই। বন্ড অর্ডার থেকে আমরা অনেক কিছু আইডিয়া পাই। তাহলে আণবিক অরবিটাল তত্ত্ব আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা আণবিক অরবিটাল তত্ত্বকে আমরা কিভাবে তোমাদের প্রকাশ করতে পারবো সেটা আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করব। অর্থাৎ প্রকাশ করব আমরা কিভাবে। তাহলে অ্যাটমিক অরবিটাল সংক্ষেপে লিখলাম এও। তাহলে অ্যাটমিক অরবিটাল মানে আমরা এস, পি, ডি, এফ, জি এরকম, জির ব্যবহার নেই, আমাদের 4টেরই ব্যবহার আছে, এস, পি, ডি, এফ, এগুলো হচ্ছে অ্যাটমিক অরবিটাল। তাহলে মলিকুলার অরবিটাল কোনগুলো? মলিকুলার অরবিটালকে আমরা প্রকাশ করি সিগমা, পাই, ডেল্টা। সিগমা পাইয়ের ব্যবহার আছে, জির যেমন সাবসেলের আমাদের ব্যবহার নেই তেমনি ডেল্টারও ব্যবহার নেই। তার মানে মলিকুলার অরবিটালগুলোকে আমরা প্রকাশ করবো সিগমা, পাই দিয়ে। এখন আমি বললাম মলিকুলার অরবিটাল 2 ধরনের, একটা বলে বন্ডিং, একটা বলে এন্টি বন্ডিং। তাহলে এইটাকে বলবো আমরা বন্ডিং মলিকুলার অরবিটাল, আর এন্টি বন্ডিং অরবিটাল কোনটা বলবো? এন্টি বন্ডিং মলিকুলার অরবিটাল কোনগুলোকে বলবো? এই যে সিগমা পায়ের উপর যদি আমরা স্টার দিই, ডেল্টা স্টার, যেটা এটা ব্যবহার হয় না এই জন্য গোল করে দিলাম, সিগমা স্টার, পাই স্টার যদি আমরা দিই তখন আমরা বলবো এন্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। তাহলে আশা করি অ্যাটমিক অরবিটাল কি, মলিকুলার অরবিটাল কি, যদি আমরা সিগমা পাই লিখি শুধুমাত্র বন্ডিং মলিকুলার অরবিটাল বলবো, আর যদি এন্টি বন্ডিং মলিকুলার অরবিটাল বোঝাই তাহলে সিগমা পাইয়ের উপর আমরা স্টার দেব। এখন মনে করো 1s এবং আর একটা 1s, তাহলে যেহেতু এস অরবিটাল গোলাকার, তাহলে দুইটা যদি এইদিকে একদম সামনাসামনি আসে তাহলে আমরা বলি সিগমা বন্ড। দুইটা অরবিটাল যদি এভাবে পাশাপাশি আসে তাহলে বলি আমরা পাই বন্ড। তাহলে 1s এবং 1s দুইটা অ্যাটমিক অরবিটাল, তাহলে দুইটা অ্যাটমিক অরবিটাল থেকে আমরা দুইটা মলিকুলার অরবিটাল পাবো। তার মধ্যে একটা হবে, এটা হচ্ছে বন্ডিং হবে, বন্ডিং মলিকুলার অরবিটাল। তাহলে দুইটা অ্যাটমিক অরবিটাল থেকে আমরা দুইটা মলিকুলার অরবিটাল পাবো। তার মধ্যে একটা হবে বন্ডিং মলিকুলার অরবিটাল, একটা হবে এন্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। তাহলে আমরা যদি এটান থেকে পাই তাহলে আমরা কিভাবে লিখব? তাহলে আমরা এটাকে লিখব সিগমা 1s, সিগমা 1s স্টার। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি যদি তোমাদেরকে বলি সিগমা 1s কি, তাহলে মনে বুঝতে পারতেছো বন্ডিং অরবিটাল। আর যদি আমি বলি সিগমা 2px কি স্টার, যদি আমি বলি তোমরা বুঝতেছো এন্টি বন্ডিং অরবিটাল। তার মানে স্টার থাকলে আমরা বলবো এন্টি বন্ডিং অরবিটাল, আর যদি স্টার ছাড়া সিগমা পাই থাকে তাহলে বুঝবো বন্ডিং অরবিটাল। এখানে দেখো শুধু আমরা সিগমা ওপর স্টার দেবো না, তার সাথে কিন্তু আমরা কোন উপশক্তি স্তর থেকে আসতেছে সেগুলো আমরা উল্লেখ করব। অর্থাৎ আমরা যখন আমরা এইভাবে লিখতাম যে 1s, 2s, 2p, এখন আমরা লিখব যদি বন্ডিং অরবিটাল বোঝায় তাহলে আমরা লিখব 1s, সামনে লিখব সিগমা, সিগমা 2s, সিগমা 2p। আমরা যদি এন্টি বন্ডিং বোঝায় তাহলে লিখব সিগমা 1s স্টার, সিগমা 2s স্টার, সিগমা 2px স্টার। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে দেখো খেয়াল করে কিভাবে আমরা বন্ডিং অরবিটাল এবং অ্যান্টি বন্ডিং অরবিটালকে প্রকাশ করতে পারবো সেটারও তোমাদের একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। এখন তোমাদের মনে হতে পারে এটা সিগমার সাথে লিখবো। আসলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যখন আমরা লিখি এগুলোকে বলা হয় সুপারস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট অর্থাৎ যাদেরকে উপরে লেখানো হয়। আমি যদি H2O লিখি না, এই যে 2 লিখি, এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট। তাহলে এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট, এ বলা হয় সুপারস্ক্রিপ্ট পাদচিহ্ন আকারে। তাহলে এগুলো কিন্তু আমরা পাদচিহ্ন আকারে লিখবো। আশা করি আণবিক অরবিটাল তত্ত্ব নিয়ে তোমরা একটা ক্লিয়ার আইডিয়া পেয়েছো। তোমাদের এখন মনে হতে পারে যে স্যার বন্ডিং অরবিটালের শক্তি কম,
এন্টি বন্ডিং অরবিটালের শক্তি বেশি। কেন? আসলে এখানে দেখো অনেকগুলো কোশ্চেন আছে অনেক হায়ার লেভেলে, তোমরা বুঝতে পারবা কি না আমি শুধু একটু সংক্ষেপে বলি। আসলে বন্ডিং অরবিটালের শক্তি কম বেশি কেন হচ্ছে? একটি অরবিটাল বা উপশক্তি স্তরে দুইটা ফেজ থাকে, অর্থাৎ দুইটা দশা থাকে, তার প্লাস দশা বা মাইনাস দশা থাকতে পারে। দুইটা পারমাণবিক অরবিটাল যখন একই দশায় মিলিত হয়ে আণবিক অরবিটাল তৈরি করবে, দুইটা পারমাণবিক অরবিটাল যখন ভিন্ন দশায় মিলিত হবে তারা যখন আণবিক অরবিটাল তৈরি করবে, অর্থাৎ সাপোজ এটা একটা এস অরবিটাল, এটা আর একটা এস অরবিটাল, দুইটা যদি একই দশায় থাকে তার ফলে যে আমরা অরবিটালটা পাবো, যেহেতু সামনাসামনি অধিকরণ হচ্ছে, এটা আমরা বলবো সিগমা বন্ডিং অরবিটাল। সিগমা বন্ডিং অরবিটাল। তার মানে বন্ডিং অরবিটাল কখন আসে? যখন দুইটা অরবিটাল একই দশা থাকে। সাপোজ একটা প্লাস দশায় আর একটা যদি মাইনাস দশায় থাকতো, তখন কি হতো? একটা হতো প্লাস এবং আর একটা হতো মাইনাস। যেহেতু সামনাসামনি অধিক্রমণ, এটা আমরা বলবো সিগমা। যেহেতু বিপরীত দশায়, তাই বলবো এন্টি বন্ডিং অরবিটাল। বা আমি আরেকটা উদাহরণ দিই, পি অরবিটাল এবং আরেকটা পি অরবিটাল। একটা পি অরবিটালের মাইনাস প্লাস দশা আর একটার প্লাস মাইনাস দশা, এখান থেকে তৈরি হবে যেহেতু সামনাসামনি অধিকর্ম, আমরা বলবো সিগমা বন্ডিং অরবিটাল। এটা যদি এভাবে হতো মাইনাস প্লাস মাইনাস প্লাস, তার মানে দেখো এখানে বিপরীত দশায় মিলিত হচ্ছে, তাহলে এখান থেকে কি তৈরি হবে? এখান থেকে তৈরি হবে একটা প্লাস মাইনাস মাইনাস প্লাস। দেখো খেয়াল করে, যেহেতু সামনাসামনি অধিকর্ম এই জন্য সিগমা, যেহেতু বিপরীত দশায় মিলিত হয়েছে তাই এটাকে আমরা বলবো এন্টি বন্ডিং অরবিটাল। আসলে এই কারণে বন্ডিং অরবিটালের শক্তি কম, এন্টি বন্ডিং অরবিটালের শক্তি বেশি। আণবিক অরবিটাল তত্ত্ব সম্পর্কে আরও তোমাদের অনেক ধরনের আইডিয়া দেওয়া যায়। যেমন একটু আগে লিখলাম যে বর্ন অর্ডার সমান কি বললাম? বর্ন অর্ডার সমান যে নাম্বার অফ বন্ডিং অরবিটাল নাম্বার অফ এন্টি বন্ডিং অরবিটাল ডিভাইডেড বাই 2। যদি আমরা দেখি যে একটু আগে হাইড্রোজেনের ক্ষেত্রে লিখেছি আমরা এনার্জি, যখন আমরা ডায়াগ্রাম দেখালাম এনার্জি ইনক্রিজ আমরা দেখালাম, এখানে ছিল আমাদের অ্যাটমিক অরবিটাল এবং আমাদের ছিল এখানে H2-র ক্ষেত্রে এটা হচ্ছে মলিকুলার অরবিটাল, হাইড্রোজেন মানে 1s, এটা ছিল এন্টি বন্ডিং অরবিটাল, এটা ছিল আমাদের বন্ডিং অরবিটাল। বন্ডিং অরবিটালে দুইটা ইলেকট্রন প্রবেশ করেছিল, তাই না? এখন দেখো খেয়াল করে, এইটাতে ক্ষেত্রে যদি এমন হতো যে এটার ক্ষেত্রে দেখা গেল যে বন্ডিং অরবিটাল অথবা এন্টি বন্ডিং অরবিটাল কোনো এক জায়গায় অযুগ্ম ইলেকট্রন আছে, কোনো এক জায়গায় সিঙ্গেল ইলেকট্রন আছে। অযুগ্ম ইলেকট্রন যদি থাকে তাহলে ওই অণুটি প্যারাম্যাগনেটিক হবে। অর্থাৎ আণবিক অরবিটালের ক্ষেত্রে বন্ডিং অরবিটাল হোক বা এন্টি বন্ডিং অরবিটালে হোক, কোনো একটা জায়গায় যদি অযুগ্ম ইলেকট্রন থাকে, একটা বা একের অধিক থাকুক, তাহলে আমরা ওই অণুটাকে বলবো প্যারাম্যাগনেটিক, অর্থাৎ তারা চুম্বক দ্বারা আকর্ষিত হবে। আর যদি কোনো অযুগ্ম ইলেকট্রন না থাকে, যেমন H2-র ক্ষেত্রে কোনো অযুগ্ম ইলেকট্রন ছিল না, যদি কোনো অযুগ্ম ইলেকট্রন না থাকে তাহলে আমরা ওই অণুটাকে বলবো ডায়াম্যাগনেটিক, অর্থাৎ ওই অণুটি চুম্বক দ্বারা বিকশিত হবে। তাহলে আমরা বুঝলাম অযুগ্ম ইলেকট্রন থাকলে প্যারাম্যাগনেটিক, অযুগ্ম ইলেকট্রন না থাকলে ডায়াম্যাগনেটিক। তাহলে H2 হচ্ছে ডায়াম্যাগনেটিক। আশা করি আণবিক অরবিটাল তত্ত্ব কতটা গুরুত্বপূর্ণ এবং আণবিক অরবিটাল তত্ত্ব দিয়ে যে কত কী প্রকাশ করা যায়, তোমরা এটা নিয়ে আশা করি ক্লিয়ার একটা কনসেপ্ট পেয়েছো। ভিডিওটা হয়তো বা একটু বড় হয়েছে, তোমরা যদি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখে থাকো, আশা করি তোমরা যতটুকু অরবিটাল নিয়ে জানতা তার চেয়ে একটু আশা করি বেশি পেয়েছো। এর চেয়েও আরও ডিটেলস আলোচনা করা যায়,
তোমাদের লাগবে না বা তোমাদের বুঝতে কষ্ট হবে, তোমরা যদি আরও বেশি জানতে চাও তাহলে আমাকে এই ভিডিওর কমেন্টে বলিও। আমি আর একটা না হয় মলিকুলার অরবিটাল তত্ত্ব নিয়ে পার্ট 2 একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তা তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অল দ্য ভেরি বেস্ট।